আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কবি ওঠার গল্পে। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন তিনি আমাদের সকলের পরিচিত স্বনামধন্য কবি সাহিত্যিক এবং সব্যসাচী হিসেবে যিনি পরিচিত, এবং ইতিমধ্যে তিনি জলক গল্প নিয়ে জলক গল্পের পথপ্রদর্শক কিংবা স্রষ্টা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুখ জনাব আবু সাইদ কামাল। তো স্যারকে প্রথমেই জিজ্ঞেস করবো, এই অবস্থায় কেমন আছেন, কি করছেন, বর্তমানে হাতে কি কাজ আছে? জি, আমি ভালো আছি। উম, শরীর স্বাস্থ্য ভালো। বর্তমানে আমি প্রবন্ধ সাহিত্যের উপর কাজ করছি। আহ, ইতিমধ্যে বেশ বোধহয় 7-8টা প্রবন্ধ জাতীয় পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে। আমি সাহিত্য সংশ্লিষ্ট বিষয়ে লিখছি এবং আহ, এ বিষয়ে আরো কিছু কাজ করার আহ, লক্ষ্য আছে। পাশাপাশি কাজ করে যাচ্ছি জলক গল্প নিয়ে। জলক গল্প কি, এই ধারাটা কেমন, এ সম্পর্কে আমাদের বাংলাদেশের লেখক সমাজের মধ্যে পরিচিতি তেমন আসেনি। এ বিষয়ে আমার একটি প্রবন্ধ আহ, 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 খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। ঝলক গল্পের রূপরেখা, ফ্ল্যাশ ফিকশন, মাইক্রো ফিকশন এবং অনুগল্প এই শিরোনামে। এই গ্রন্থটি পাঠ করলে আমার মনে হয় যে উম, লেখক এবং পাঠক এই বিষয়ে সম্যক জানতে পারবে। জি, অনেক ধন্যবাদ স্যার। তো এই জলক গল্প থেকেই বলতে চাই যে আসলে জলক গল্প নিয়ে আপনার চিন্তা ধারণাটা কখন থেকে শুরু হলো, বা আমাদের দেশে আপনি বললেন যে এটা এখনো প্রতিষ্ঠিত হয়নি, তো আপনি এটার শুরুটা কিভাবে করলেন, মানে আপনার মস্তিষ্কে কিভাবে আসলো? যেহেতু গবেষণা করছেন, প্রবন্ধ লিখছেন, তো আসতেই পারে, কিন্তু আমি আর কি জানতে চাচ্ছি কৌতূহলবশত আর কি, বলেন যদি। যে প্রসঙ্গক্রমে আহ, হুমায়ুন মালিকের নামটা এখানে আসে। জয়নুল উদ্যানে আমরা দুজন আড্ডা দিতেছিলাম। এক পর্যায়ে তিনি বলেন যে আমাদের গল্পগুলো আহ, অনুবাদ কিভাবে করা যায়, ইংরেজি ভাষায় কিভাবে অনুবাদ করা যায়। বাংলাদেশে কি ওই মানের আন্তর্জাতিক মানের কোনো অনুবাদক আছে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে অনুসন্ধানী মূলক দৃষ্টি চারদিকে বিলিয়েছি, কিন্তু নিজের ভেতর থেকে কোনো সদুত্তর পাইনি। অর্থাৎ আন্তর্জাতিক মানের আহ, অনুবাদক আমাদের দেশে আছে কিনা আমার জানা নেই। সেদিক থেকে আমি তাকে বললাম যে অনুবাদকের চাইতে যদি আমরা নিজেরা চেষ্টা করি তাহলে হয়তো বা এক সময় সফল হব। তো সেদিনই দুজন সিদ্ধান্ত নেই যে আমাদের লেখাগুলি নিজেরাই অনুবাদ করব এবং অনুবাদ কর্মে দুজনেই মানে নিয়োজিত হই, নিষ্ঠার সাথে দুজনেই কাজ করতে শুরু করি। এক পর্যায়ে কিছু অনুবাদ করে আমি আন্তর্জাতিক জার্নালে বা প্রিন্ট মিডিয়া না মানে সংবাদপত্র না, এটাকে ইলেকট্রনিক মিডিয়া আন্তর্জাতিক জার্নালে মানে পোস্ট করি বা সেখানে পাঠাই ছাপার জন্য, কিন্তু আহ, তেমন সাড়া পাইনি। আমি আহ, তখন কিছুটা হতাশ হই। সেই সময় আহ, আম, আমি ঝলক গল্প বা ফ্রেশ ফিকশনের বিষয় জানতে পারি ইংরেজি সাহিত্যে। বিশ্ব সাহিত্যের ফ্রেশ ফিকশন সম্পর্কে জেনে, এই ধারাটা সম্পর্কে জেনে পড়াশোনা করি এবং পড়াশোনা করে জানতে পারি যে না, ছোট গল্পের ধারায় আরেকটি ধারা বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেটার নাম ফ্রেশ ফিকশন বা মাইক্রো ফিকশন, যেটা নাকি বাংলাদেশে এখনো পরিচিতি পায়নি। তবে বাংলাদেশে অনুগল্প নামে একটি ধারা আগে থেকেই মানে প্রচলিত ছিল বা এটা চর্চা হচ্ছে, কিন্তু এটা সুনির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নেই। এটার ধারা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমাদের এ বিষয়ে কোনো টেক্সট বুকও নেই। তো সেই বিষয়টা আমি অনুসন্ধান করি, অনুসন্ধান করে বুঝতে পারি যে না, আসলে সে বিষয়ে তেমন কাজ আমাদের বাংলা সাহিত্য হচ্ছে না। আহ, সেজন্যই আমি এই বিষয়ে কাজ করতে শুরু করি এবং কাজ করতে করতে আমি একটি মানে ফ্রেশ ফিকশন গ্রন্থ রচনা করি এবং সেটা প্রকাশিত হয় 2021 বা 22 সালে। আহ, সেটার নাম এক বাঁশের সাঁকো। সেখান থেকে যাত্রা শুরু। এরপরে আরো কয়েকটি গ্রন্থ আমার ঝলক গল্পের গ্রন্থ, ঝলক গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং
বা পাশাপাশি সেই বিষয়ে আমি কিছু প্রবন্ধও লিখতে শুরু করি এবং সেই প্রবন্ধগুলো জলগল্প বা ফ্ল্যাশ ফিকশন বিষয়ে আহ, প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে। সেই আহ, প্রকাশিত প্রবন্ধগুলি গ্রন্থরূপ দেওয়ার জন্য এবার আমি চেষ্টা করেছি এবং কিছুদিনের মধ্যেই বইটি হাতে আসবে বলে মনে হচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাহিত্য আরো সমৃদ্ধ হবে, আমরা সেই বিষয়ে আপনার এই বইটির মাধ্যমে আরো বেশি জানতে পারবো। তো জলক গল্পের কথা শুনেছি, আপনি একজন সব্যসাচী হিসেবে পরিচিত। আপনার আসলে জীবনের সূচনাটা সাহিত্যের কোন ধারা দিয়ে শুরু হয়েছিল? কবিতা, ছড়া, প্রবন্ধ, নাটক, না কোনটি দিয়ে? আহ, প্রথম শুরু হয়েছে কবিতা দিয়ে। জি। শুরুটা যদি বলি তাহলে মানে গফরগাঁওয়ের গোলন্দাজ হাই স্কুলে কথাটা প্রসঙ্গক্রমে আসে। সেখানে কর্মরত ছিলেন ইব্রাহিম খান, উনি আমার শিক্ষক। তো উনি একদিন আমাকে নিয়ে গেলেন ইসলামিয়া হাই স্কুলে। সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিতা পাঠের আসর হয়েছিল। সেই আসরে ইব্রাহিম স্যারের ছড়া পাঠ করতে দিয়েছিলেন, আমি সেই ছড়াটি পাঠ করেছিলাম। তখনই মনে হয়েছিল যে আমিও বোধহয় লিখতে পারবো। এরপরে আমি মানে আমি লেখার চেষ্টা শুরু করলাম, তখন আমি নবম শ্রেণীতে পড়ি। তো এরপরে আরেকবার তিনি আমাকে আবার মানে পছন্দ করলেন, ওনার একটা ছড়া পাঠ করতে হবে। আর মাস কয়েক পরে একটা অনুষ্ঠানে ইসলামিয়া হাই স্কুলে, সেখানে কলেজের শিক্ষকও ছিলেন। তো সেখানে মাইক্রোফোনে কথা বলার সুযোগ তখন কম হতো। তো ওইখানে আহ, যখন আমি ওনার ছড়াটা পাঠ করব, আবৃত্তি করব, তখন স্যারকে বললাম, স্যার আমিও একটা কবিতা লিখে আনছি, যদি অনুমতি পাই তাহলে আমি আমার কবিতাকে পাঠ করতে পারি। তো স্যার কবিতাটি দেখলেন, দেখে বললেন হ্যাঁ তুমি পড়বে। এরপর আমি স্যারের কবিতাটা পাঠ করে এরপরে স্বরচিত কবিতাটা পাঠ করি। তো সেই থেকে হাতে খড়ি। এরপরে আমি কবিতা লিখতে শুরু করি প্রথমত। এরপরে ছড়া লেখার চেষ্টা করি। ছড়া লেখার যে অন্তমিল, এটা মানে তখন কষ্টকর মনে হতো, তখন পারিনি। তবে পরবর্তী সময়ে অনেক ছড়া আমার মাধ্যমে জাতীয় পত্রপত্রিকায় আমার অনেক ছড়া গিয়েছে এবং বাংলাদেশের প্রায় 20 বছর আগেই আমি একজন ছড়া লেখক হিসেবে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছি বলে আমি বিশ্বাস করি। যে আমরা শুনছিলাম কবি আবু সাইদ কামালের শুরুটা কিভাবে লেখালেখির সাথে সম্পৃক্ত হয়েছেন তিনি সেটাও বললেন। তো আমরা ওনার যেহেতু লেখালেখির ব্যাপারে অনেক কিছু জানি, উনি অনেক কিছু নিয়ে আছেন সব্যসাচী হিসেবে। তো ওনার প্রকাশিত বই এখন প্রায় কতটি স্যার? 35টা 35টির মতো বই, সম্পাদিত। সম্পাদিত সহ আরো অনেকগুলো হবে। হুম। তো ওনার একটি বই আছে, আবু সাইদ কামাল তার সাহিত্যকর্ম। তো জীবিত থাকা অবস্থায় এরকম বই প্রকাশ হওয়া, এটা আসলে আমার কাছে অনেকটা গর্বের, সৌভাগ্যের ব্যাপার যে আমার সাহিত্যকর্ম যা আছে তা নিয়ে একটি বই প্রকাশিত হবে। তো আপনার এই যে 35টি বইয়ের মধ্যে কোন বইটি বা কোন লেখাটি আপনার একেবারে মানে নিজেরও তো ভালো লাগার ব্যাপার থাকে যে আমার এই লেখাগুলোর মধ্যে এই লেখাটা আমার খুব ভালো লেগেছে, যে আমার এই 35টা বইয়ের মধ্যে বইটা আমার খুব ভালো লেগেছে বা পাঠক বেশি নন্দিত হয়েছে, এরকম যদি বলেন? আমার এই পাঠক নন্দিত যদি বলি তাহলে আমার প্রথম উপন্যাস সুমিতা হাজং, এটা পাঠক নন্দিত হয়েছে। এই বইটি লিখে আমি মানে আমি খুব সন্তুষ্ট ছিলাম। এরপরে যে বইটির কথা আসে সেটার নাম মাহারা নামে একটা উপন্যাস। এই উপন্যাসটি কেন আমার প্রিয় তার একটা কারণ আছে। আমি দুটি উদাহরণ দেব। বইটি প্রকাশ হওয়ার কিছুদিনের মধ্যে আমার একজন মানে পরিচিত লোককে দিলাম বইটা পড়ার জন্য, আমাদের সংগঠনের পাদ্রদের সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উনি একজন মানে ছিলেন, কর্মকর্তা ছিলেন। তো তাকে বইটা দিলাম। আমি তখন কর্মরত অফিসে বসে আছি, হঠাৎ উনি ফোন করলেন। ফোন করে হাও মাও করে কাঁদতে শুরু করেন। আমাকে বললেন যে এইরকম লেখার আপনি লিখবেন না, এবং কাঁদতে হাওমা করে কাঁদতে থাকেন এবং বেসামাল অবস্থা কেঁদে কেঁদে তিনি বলতেছিলেন যে না এইরকম লেখা লিখবেন না, আমাদেরকে কষ্ট দিবেন না। জি, জি। তো বই পড়ে কান্না করে এইটা হলো দিয়েছেন। একটা স্মৃতি। আর একটা হলো 1 বছর আগে আমার অফিসে একসাথে চাকরি করতো একজন আমার কে বলে সহকর্মী, একটা লেখা ওই বিষয়ে একটা লেখা বা ওই মাহারা উপন্যাসের একটা বিষয় বা একটা লেখা পড়ে সেও আমাকে প্রথম ফোন করলো। ফোন করলে আমি বললাম যে একটু পরে আপনাকে ফোন করি। এরপরে তার জরুরি বুঝে সে আবার ফোন করলো। এরপরে আমি তাকে ফোন ব্যাক করি। ফোন ব্যাক করে বললো যে আজকে যে মানে ফেসবুকে যে লেখাটা দিয়েছেন এটা পড়ে আমি খুব কষ্ট পাইছি। এরপরে এই কথা বলার সাথে সাথে কান্না শুরু করলো এবং কান্নাও সেই বেসামাল কান্না।
তো আমি বুঝতে পারছি যে এই উপন্যাসটা লিখে বোধহয় আমি পাঠকদের সাথে যোগাযোগ করতে পেরেছি। এই দুইটা গ্রন্থ। আরেকটা গ্রন্থ হলো আমার গবেষণা সহায়ক গ্রন্থ আছে কয়েকটি, এর মধ্যে হাজংদের অতীত বর্তমান। এই হাজংদের অতীত বর্তমান এই প্রবন্ধ গ্রন্থটি নজরুল বিশ্ববিদ্যালয়ে ফোকলোর ডিপার্টমেন্টে ছাত্ররা পড়ে। এই গ্রন্থটি লিখেও আমি সন্তুষ্ট। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার ভালো লাগার বইয়ের কথা জানলাম এবং আমরা শুনে আসলে ভালো লাগলো। তবে তিনোটাই কিন্তু কবিতা না, ছড়াও না। তো আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনাকে কি বলে ডাকলে? কবি বা ছড়াকার বা বন্দি? মানে আপনি নিজেকে আপনার ভালো লাগার ব্যাপার কোনটি? আপনি কবি আবু সাইদ কামাল বলতে মানে আমরা তো কবি বলি ডাকি, আমরা সাহিত্যের একটা কমন শব্দ। যে সবাইকে বলে "এ কবি কেমন আছেন?" মানে কবি একটা কমন শব্দ আমরা বলি। কিন্তু আপনার নিজের ভালো লাগার ব্যাপার কোনটি? আপনি নিজেকে আসলে কি হিসেবে সর্বশেষ প্রতিষ্ঠিত করতে চান? আমি নিজেকে কথা সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, চেষ্টাও করেছি, কিন্তু অতীত আমার কিছু কর্ম আছে, যেমন সংবাদের ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে আমার কবিতা প্রকাশ হতো এবং দু একবার লিড কবিতাও প্রকাশিত হয়েছে। সেই থেকে মানুষ আমাকে কবি হিসেবে জানে। তো আমি মনে আমি যদিও চেষ্টা করেছিলাম যে কথা সাহিত্যিক হিসাবে হয়তো আমাকে কেউ মানে করবে, সম্বোধন করবে বা মনে করবে, কিন্তু আমাকে আসলে অনেকেই কবি হিসেবে চিনে এবং জানে। তো মানুষ যেভাবে জানে, যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি তাতেই সন্তুষ্ট। জি, আমরাও তাই বলি এবং আপনার যে উত্তর দিয়েছেন সেটা আসলে আমাদের ভালো লাগার ব্যাপার যে মানুষ যে হিসেবে এটাকে ভালো লাগবে, মানুষ যেটা বলবে সেটাই আমার ভালো লাগে। তো চমৎকার। এই মুহূর্তে আপনি হচ্ছে জলক গল্প নিয়ে লিখছেন, মানে আপনার হুম। সামনে জলক গল্পের বই প্রকাশিত হতে যাচ্ছে। প্রবন্ধ গ্রন্থ আছে, জলক গল্প আছে, দুইটি তো আছে। আপনি, আমরা জানি যে সাহিত্যের জন্য আপনি একজন নিবেদিত প্রাণ, সাহিত্যের অনেক বিষয় নিয়ে কাজ করছেন। আপনার বুড়ের আড্ডাতেও অনেক মানুষ সময় দেওয়া হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আপনার পাদদেশ সাহিত্য আছে। আপনি বিভিন্ন আহ, সংজ্ঞা বের করছেন বিভিন্ন সংগঠন থেকে। তো তরুণ সমাজ বা বর্তমানের লেখকদের মানে সমসাময়িক লেখকদের নিয়ে যদি কিছু বলেন, আপনার বয়স মানে সমসাময়িক বা সমসাময়িক যারা আছেন তাদের নিয়ে বলবেন, তারপরে বলবেন যে বর্তমান জেনারেশন, ইয়াং জেনারেশন, তরুণ উদীয়মান যারা আছেন বা আপনার কাছে কি মনে হয় এই বিষয়ে বলবেন, তরুণদেরকে নিয়ে বলবেন। সাহিত্যের আহ, যে বিষয়টা গন্তব্যটা হলো যে লেখকের মূলত বেঁচে থাকতে হয় লেখা দিয়ে। আমরা অনেকেই ব্যস্ত হয়ে যাই সমকালে নিজেকে উচ্চকিত করতে অথবা ফানুসের মতো আলো জ্বালাতে। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যারা বর্তমান নিয়ে ব্যস্ত থাকে তারা আগামীতে যেতে পারে না। আমার লক্ষ্য আগামীতে আমি যাব, বর্তমানকে নিয়ে ভাবি না। তবে হ্যাঁ, বর্তমানকে নিয়ে তো লিখতে হবে। তো আমি নিজস্ব প্রচারণায় বিশ্বাস করি না। আমি ভালো লিখতে চাই, দু একটা লেখা যেন আমার ভালো হয়, সেই চেষ্টাতেই সাধনা করে যাচ্ছি। আমি আত্মপ্রচারণায় বিশ্বাসী না। আহ, এবং যারা আমার সমসাময়িক আছে তাদেরকে বলবো যে লেখা লেখির জন্য সাধনাটা হলো পড়া এবং লেখা। যারা পড়বে না তারা ভালো লিখতে পারবে না, সেটা শুধু আমার মত না, যারা সাহিত্য চর্চা করেন সবাই বলবেন। ফেসবুকের আশীর্বাদে অনেকেই কবিতা বা তাদের লেখা ফেসবুকে পোস্ট করে রাতারাতি খ্যাতি অর্জন করতে চাচ্ছেন। তাদেরকে বলবো যে এভাবে সাহিত্যে অন্তত টিকে থাকা যাবে না। টিকে থাকার জন্য প্রয়োজন সাহিত্য সাধনা, এবং নিষ্ঠার সাথে সাধনা না করলে কখনোই টিকা থাকা যাবে না, টিকা যাবে না। তরুণদের উদ্দেশ্যে বলবো যে আহ, সবচেয়ে আহ, উম, বড়, সবচেয়ে সহজ পথটা হলো, যদিও বলুন। যদিও সহজ বলি, আসলে বিষয়টা সহজ না। পড়তে হবে প্রচুর এবং লিখতে হবে কম। আহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন যে আমি পড়তাম 10 থেকে 12 ঘন্টা, লিখতাম 2 ঘন্টা। তো আমাদের পূর্বসূরি যারা আছেন তাদের এসব কথাগুলো মূল্যায়িত করে আমার মনে হয় সাহিত্য চর্চায় নিবেদিত হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। স্যারের কাছ থেকে আমরা অনেক সময় নিয়েছি এবং আমাদের তরুণ যারা আছেন তারাও কিন্তু কিছু উপদেশ বাণী এখান থেকে পেলেন এবং আমরা অনেক বিষয়, সাহিত্যের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, যেটা জেনে আমাদের আসলে অনেকেরই উপকৃত হবে। এবং আমাদের এই আলোচনা মানে আমার তো ভালো লাগার ব্যাপার, সেই জন্য আমরা কবি ওইটার গল্প, আমি ব্যক্তিগতভাবে কবি কেন হয়ে উঠলেন,
কিভাবে লিখছেন, কেন লিখছেন, এই জানার বিষয়টা আমার খুব আগ্রহের, সেই জন্য এই ভিডিওটি করা। তো স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। স্যারের কবিতার গল্প শুরুটা আমরা জেনেছিলাম এবং কিভাবে লিখছেন সেটাও জেনেছি, ভবিষ্যৎ পরিকল্পনাও জেনে ফেলেছি, সব প্রশ্ন হয়ে গেছে। তারপরে স্যার যদি আরেকটু বলতে চান যে মানে আপনার লেখার প্রধান উদ্দেশ্যটা কি, যেমন কবি ওঠার গল্পে কয়েকটা বিষয় থাকে যে কিভাবে লেখালেখিটা শুরু আমরা জেনে ফেলেছি, তো আপনার এই লেখার উদ্দেশ্য জানতে চাই যে আসলে আপনি লিখছেন কেন, মানে আলটিমেট আপনার মানুষকে দেয়ার কি আছে বা এই লেখার মাধ্যমে আপনি কি চান। ধন্যবাদ। আমি প্রথমত লিখি নিজের আনন্দের জন্য। লেখা এবং পড়া দুটাতেই আমি আমার আনন্দ খুঁজে পাই। আর আহ, আমার লেখা মানুষ পড়বে, কেন পড়বে? যদি প্রশ্ন তাদের, হ্যাঁ, তাদের তাদের পাঠকের সাথে যোগাযোগ করতে না পারি, তাহলে পাঠক পড়বে না। ইদানিং এই কথাটা শোনা যায় যে মানে পাঠক বিমুখ না, বই বিমুখ হয়ে গেছে পাঠকেরা। এটা কারণও আছে। বর্তমান যে তথ্য প্রযুক্তির যে বিস্ফোরণ, এই বিস্ফোরণের অনেকেই মানে হয়ে গেছে, এটা তথ্য প্রযুক্তিতে হয়ে গেছে, তন্ময় হয়ে গেছে বা মগ্ন হয়ে গেছে এখানে। সে কারণে আগের মতো মানুষ বই পড়ে না, এটাও সত্য। তবে হ্যাঁ, কিছু মানুষ তো অবশ্যই বই পড়ে এবং সিরিয়াসলি বই পড়ে, এই খবরও জানি। তো আমার মনে হয় যে ভালো কিছু লিখবো এবং ভালো কিছু সৃষ্টির জন্যই লেখালেখি করা, এই আমার উদ্দেশ্য। জি, অনেক ধন্যবাদ যারা তখন আমাদের সাথে ছিলেন, যারা এই ভিডিওটি দেখবেন, সবার প্রতি সাধুবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। কবি ওঠার গল্প আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। তোমাকে ধন্যবাদ।